হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হবে 28 তারিখ থেকে, অর্থাৎ 27 তারিখ স্কুল খুলবে এবং 28 তারিখ থেকে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তো দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের আজকের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর একটা সেট নিয়ে আলোচনা করছি। তো তোমরা কিন্তু সাথে সাথে করতে থাকো এবং কটা ঠিক হয় তোমরা সেটা কমেন্টে জানিও। কিন্তু দেখো, প্রথম যে কোশ্চেনটা বলছে ওজোন হোল কী। ওজোন হোল হলো বলে চারটে অপশান আছে। দেখো, ওজোন স্তরের ছিদ্র, তারপর বির অপশান ওজোন স্তরের কম ঘনত্বযুক্ত অঞ্চল, তারপর সির অপশান ওজোন স্তরের বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, ডির অঞ্চল হচ্ছে ওজোন স্তরের বিনাশ। তাহলে কোনটা হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও যে কোনটা হবে। দেখো, ওজোন স্তরের কম ঘনত্বযুক্ত অঞ্চল, ওজোন স্তরের ছিদ্র, ওজোন স্তরের বেশি ঘনত্বযুক্ত অঞ্চল, ওজোন স্তরের বিনাশ। এর সঠিক অপশানটা হবে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু তোমরা মনে করছো যে ওজোন হোল মানে হচ্ছে ওজোন স্তরের ছিদ্র, কিন্তু বলে দিই এই ওজোন স্তরের ছিদ্র এটা কিন্তু নয়। ওজোন হোল মানে হলো ওজোন স্তরের ঘনত্বটা কমে যাওয়া, অর্থাৎ কম ঘনত্বযুক্ত অঞ্চল। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, দুইয়ের কোশ্চেনটা একটি জৈব গ্রিনহাউস গ্যাস, এটা তো একদম কপি পেস্ট কোশ্চেন, তোমরা ইজি জানো। জৈব গ্রিনহাউস গ্যাস হলো কি CH4 বা মিথেন, জৈব গ্রিনহাউস গ্যাস। তারপরে দেখো অপশান সি, 3-এর দাগের কোশ্চেন যেটা বলছে নিচের কোনটি তাপন মূল্য সর্বাধিক। চারটে অপশান দেওয়া আছে, এলপিজি, হাইড্রোজেন গ্যাস, কয়লা, পেট্রোল। কোনটা হবে অপশান তোমরা কমেন্ট করে জানিও। এবং তারপরে কিন্তু অ্যান্সারটা দেখো, এলপিজি, হাইড্রোজেন গ্যাস, কয়লা, পেট্রোল, কোনটা হবে? এটা হবে অপশান বি, হাইড্রোজেন গ্যাস। যদি অপশানে হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে হাইড্রোজেন গ্যাস হবে, আর যদি অপশানে হাইড্রোজেন গ্যাস ছাড়া এলপিজি, কয়লা, পেট্রোল, ডিজেল এইগুলো থাকে তাহলে তার মধ্যে কিন্তু এলপিজি হবে। মানে সবচেয়ে বেশি হচ্ছে কার? সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং তারপরে হচ্ছে এলপিজি। তাহলে হাইড্রোজেন আর এলপিজি একসাথে থাকলে হাইড্রোজেন গ্যাস হবে। ঠিক আছে, এটা অপশান যেমন থাকবে সেই অনুপাতে কিন্তু তোমরা অ্যান্সারটা করবে। তারপরে দেখো 4-এর দাগের কোশ্চেন বলছে নিচের কোন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে না। নিজস্ব আকার ও আয়তন থাকে না কোন পদার্থের? প্রথম কোশ্চেন অপশানটা বলছে কঠিন, দ্বিতীয় বলছে তরল, সির অপশানটা বলছে কঠিন ও তরল উভয়ই, আর ডির অপশানটা বলছে গ্যাসীয়। দেখো, এই কোশ্চেনটাও কনফিউজিং কোশ্চেন আছে, তোমরা যদি ভালো করে বেসিকটা না জানো তাহলে কিন্তু গোলাতে পারে। কেউ হয়তো মনে করছো যে এটা অপশান বি হবে, তরল হবে, আবার কেউ মনে করছো অপশান সি। তো কারা কারা বি মনে করেছো আর কারা কারা সি মনে করেছো এইটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু কারা কারা বি মনে করেছো আর কারা কারা সি মনে করেছো। এর অপশানটা হবে হচ্ছে সঠিক অপশানটা গ্যাসীয়। দেখো কিভাবে, নিজস্ব আকার থাকে না হচ্ছে তরল পদার্থের, শুধুমাত্র আকার থাকে না হচ্ছে তরল পদার্থের, কিন্তু তার আয়তন তো থাকে। কারণ দোকানে গিয়ে তোমরা যদি বলো 1 লিটার স্প্রাইট দাও, 2 লিটার থামস আপ দাও, তার মানে কি তার একটা আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে। ওই 1 লিটার স্প্রাইটকে নিয়ে এসে যদি তোমরা তোমাদের বাড়িতে একটা হাঁড়ির মধ্যে ঢেলে দাও তাহলে কিন্তু 2 লিটারটা 5 লিটার হয়ে যাবে না। বা হচ্ছে যদি তোমরা একটা বাটির মধ্যে ঢেলে দাও তাহলে কিন্তু সেই 2 লিটারটা কিন্তু 10 লিটার হয়ে যাবে না। তার মানে তার আয়তনটা ফিক্সড আছে, আয়তন হচ্ছে ফিক্সড আছে, কিন্তু আকারটা নেই। আয়তন হচ্ছে ফিক্সড কার? তরলের ক্ষেত্রে। কিন্তু দেখো, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হচ্ছে কি হবে না, আকার ও আয়তন থাকে না। কেন? এক তো আকার থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে গ্যাসীয় পদার্থ। 2 নম্বর আয়তন থাকে না। এটা কি ধরনের? যে স্যার গ্যাস সিলিন্ডার আমরা তো জানি 14 লিটার। দেখো হ্যাঁ, গ্যাস সিলিন্ডারটার আয়তন 14 লিটার, কিন্তু গ্যাসের আয়তন 14 লিটার নয়। ওই গ্যাসটাকে নিয়ে যদি তুমি একটা ছোট গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দাও যার আয়তন হচ্ছে 2.2 লিটার, তাহলে তখন ওই গ্যাসটার আয়তন হয়ে যাবে কত? 2.2 লিটার। বা ওই গ্যাসটাকে যদি গ্যাস সিলিন্ডারটাকে লিক করে দাও, দিয়ে গ্যাসটা বেরোতে থাকে, তাহলে তার আয়তন কিন্তু হয়ে যাবে পুরো ইউনিভার্সের আয়তন, পুরো যে সারাউন্ডিং যে পরিবেশ আছে তার আয়তনটা হয়ে যাবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? দেখো তার পরের কোশ্চেনটা দেখো, চাপ ইন্টু আয়তন সমান কোনটা হবে? অপশান এ বলছে কার্য, বি বলছে ক্ষমতা, সি বলছে উষ্ণতা, ডি বলছে বেগ। কোনটা হবে চাপ ইন্টু আয়তন? দেখো তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু চাপ
চাপ ইন্টু আয়তন, তো চাপকে লেখা হয় পি দ্বারা, আয়তনকে লেখা হয় ভি দ্বারা। তো চাপ ইন্টু আয়তন এইটাকে আমরা কিভাবে সাজাতে পারি? দেখো, একটা জিনিস আমরা জানি যে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। তাহলে চাপের জায়গায় আমরা এটা লিখতে পারি, চাপের জায়গায় এফ বাই এ লিখে দিতে পারি, মানে বল বাই ক্ষেত্রফল লিখলাম, ইন্টু দেখো ভি আছে। এবার এই সমীকরণটাতে চাপ সমান বল বাই ক্ষেত্রফল লিখেছি। এইবার এই আয়তনটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, কোনো মনে করো এই একটা চোঙ, তো চোঙের যদি আয়তন ভি হয়, এই চোঙের আয়তনটা ভি ধরলাম। এইবার এই যে দৈর্ঘ্যটা চোঙের, এটাকে যদি আমি এক্স ধরি, আর এই যে ক্ষেত্রফলটা এটাকে যদি আমি এ ধরি, তাহলে এর আয়তন ভি সমান কি হয়ে যায়? এ ইন্টু এক্স। তার মানে এই ভির জায়গায় আমরা লিখতে পারি না এ ইন্টু এক্স। এবার দেখো এ কেটে গেল, তাহলে থাকছে পড়ে কি? এফ ইন্টু এক্স। তার মানে বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণ মানে কি? বল ইন্টু সরণ মানে হলো কার্য, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 1.6, নিচের কোন লেখচিত্রটি সঠিক? এখানে একটু মিস্টেক আছে, অ্যাকচুয়ালি এটা বলা হবে যে বয়েলের সূত্রের নিচের কোন লেখচিত্রটি সঠিক। দেখো, পিভি লেখচিত্র এইরকম হয় না, পিভির লেখচিত্রটা হয় এইরকম, কারণ বয়েলের সূত্র আমরা জানি পি সমানুপাতিক 1/v, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, তাহলে এটা হবে না। 2 নম্বর আমরা জানি কি? তাহলে পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, মানে পিভির মানটা সব সময় ধ্রুবক থাকবে। তাহলে পি আর ভির মানটা দেখো ধ্রুবক আছে, পি আর ভির মান মানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পিভি, তাহলে পি আর ভির মানটা হচ্ছে ধ্রুবক আছে, তাহলে পিভির মানটা চেঞ্জ হচ্ছে না। এইটা অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 1.7, কোন বিকল্পটি সঠিক? অর্থাৎ 4টে অপশান দেওয়া আছে এ বি সি ডি, এর মধ্যে কোনটা সঠিক? প্রথম অপশানটা যেটা বলছে কি, আলোক রশ্মি সরল রৈখিক পথে গেলে প্রতিসরণ হয় না। আলোক রশ্মি সরল রৈখিক পথে গেলে প্রতিসরণ হয় না, এটা কি সঠিক? তোমাদের মনে হতে পারে যে না এটা সঠিক, আলোকরশ্মি প্রতিসরণ হওয়া মানেই বেঁকে যায়, কিন্তু না, আলোকরশ্মি প্রতিসরণ হওয়া মানেই যে বাঁকবে তা নয়। যখন মনে করো তোমরা, যখন এই যে জল আর হচ্ছে বায়ুর বিভেদ তলের ওপর আলোকরশ্মি এইভাবে লম্বভাবে পড়বে, তখন কি হয়? আলোকরশ্মির কিন্তু বাঁকে না, সেই সরল রৈখিক পথে যায়, যে পথে আসছিল সেই পথে চলে যায়। এটা বায়ু আর এটা জল যদি এইভাবে লম্বভাবে পড়ে, তাহলে কিন্তু তখন না বেঁকে সরল রৈখিক পথে চলে যায়। তো এক্ষেত্রে তো প্রতিসরণ হলো, কিন্তু বাঁকলো না, তার মানে এই অপশানটা ভুল। তাহলে দেখো, আলোক রশ্মি যে সরল রৈখিক পথে যাওয়া মানেই যে প্রতিসরণ, সরল রৈখিক পথে গেলেই যে প্রতিসরণ হয় না এমনটা নয়, সরল রৈখিক পথে গেলেও কিন্তু প্রতিসরণ হয়। তাহলে প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ জিনিসটা হলো যে মিডিয়াম চেঞ্জ হলেই তবেই প্রতিসরণ হবে, মানে এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায়, সে যেমনভাবে হোক, বেঁকে হোক সোজা হোক, এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায়, তাহলে তবেই হচ্ছে প্রতিসরণ হয়। তাহলে দেখো, বির অপশানটা বলছে আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনাই হলো প্রতিসরণ। না, সবসময় যে আলোক রশ্মি বেঁকে যাবে এমনটাও নয়, এইখানে সোজা তো গিয়েছে, তাহলে বেঁকে যাওয়ার ঘটনাই প্রতিসরণ কে বলল? তাহলে এটাও হবে না। সমতল দর্পণ কখনোই সদ্বিম্ব গঠন করে না। তোমাদের মনে হতে পারে যে সমতল দর্পণ, আমরা যে সমতল দর্পণে আমাদের বাড়ির মুখ দেখি, তো সেই চুল আঁচড়ানোর সময় যে আমরা মুখ দেখি, সেটা কি সমতল দর্পণ, কিন্তু সেটা অসদ্বিম্ব গঠন করে। তো সমতল দর্পণ কখনোই কি সদ্বিম্ব গঠন করে? না, অবশ্যই সমতল দর্পণ সদ্বিম্ব গঠন করে। কখন? মনে করো সমতল দর্পণের ওপর দুটো আলোকরশ্মি এইভাবে পড়লো, এইরকমভাবে পড়লো, তাহলে এরা ঠিক ফিরে এসে এই রকম জায়গায় আলোকরশ্মি দুটো এসে পরস্পর মিলিত হয়। আমরা জানি দুটো রশ্মি মিলিত হলে তখন কি হয়? সেটা সদ্বিম্ব গঠন করে। তাহলে সমতল দর্পণ কখনোই সদ্বিম্ব গঠন করে না, এই কথাটা ভুল নয়, এই কথাটা ভুল। সমতল দর্পণ সদ্বিম্ব গঠন, তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি? বিক্ষিপ্ত প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। এইটা দেখো, আমাদের মনে হতে পারে যে বিক্ষিপ্ত প্রতিফলনে আপতন কোণ প্রতিফলন কোণ কি সমান হয়? মনে হতে পারে যে আপতন কোণ প্রতিফলন কোণ হচ্ছে আলাদা হয়, কিন্তু না, যদি ওই ছোট্ট জায়গাটুকু দেখা যায়, প্রতিফলন যেখানে হবে সেখানেই প্রতিফলনের সূত্র মানবে, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ সবসময় সমান হবে। অপশান ডি কারেক্ট। তারপরে দেখো 1.8 বলছে, এটা কেমন সিলি মিস্টেক হবে তোমাদের? দেখো, একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এফ হলে ফোকাস দৈর্ঘ্য আর হলে নিচের কোণটি সঠিক,
তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট করবে কিন্তু F ইকুয়াল টু R/2, F ইকুয়াল টু R/2, তাই তো? এবং এটাই সঠিক হবে, তাই তো? তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই 1.88টা কোনটা করেছো, F ইকুয়াল টু R/2, তাই তো? কিন্তু না, এটা ভুল, F ইকুয়াল টু R/2 হবে না, কারণ আমরা জানি সম্পর্কটা F ইকুয়াল টু R/2, কিন্তু সেখানে এফটা কী ছিল? এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ছিল, কিন্তু এখানে বলে দিয়েছে দর্পণের বক্রতা কেন্দ্র এফ, আর ফোকাস দৈর্ঘ্যকে বলে দিয়েছে আর, জাস্ট ঘুরিয়ে দিয়েছে, তাহলে এটা হবে কি R ইকুয়াল টু F/2, ঠিক আছে? অর্থাৎ কোশ্চেন পড়ার সময় কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এক্স হলে লেন্সটিকে জলে ডোবালে কি হবে? ফোকাস দৈর্ঘ্য এক্স থাকবে, এক্সের থেকে বেশি হবে, ফোকাস দৈর্ঘ্য এক্সের থেকে কমে যাবে, ফোকাস দৈর্ঘ্য 2x হবে। দেখো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, যখন একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য সাধারণভাবে বলা হয় তখন সেটা বায়ুর সাপেক্ষে। এইবার ওই লেন্সটাকে জলে ডোবাই, তেলে ডোবাই, পিচে ডোবাই, আলকাতরার মধ্যে ডোবাই, যেখানেই ডোবাই না কেন, লেন্সের কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাবে। ফোকাস দৈর্ঘ্য মানে কি? আলোক রশ্মিটাকে মুড়ে প্রধান অক্ষে ছেদ করতে যতটুকু ডিস্টেন্স, সেইটাই হচ্ছে কি মেরু থেকে যতটুকু ডিস্টেন্স আলোক কেন্দ্র থেকে, সেটাই হচ্ছে কি তার ফোকাস দৈর্ঘ্য। তো যখন এটার মধ্যে এটাকে জলে ডোবানো হবে তখন তার ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাবে, অর্থাৎ এক্সের থেকে বেশি হবে, অপশান বি। তারপরে দেখো, মোটর গাড়ির চালক পিছনের গাড়ি দেখার জন্য যে দর্পণ ব্যবহার করে সেটা কি? মোটর গাড়ির চালক পিছনের গাড়ি দেখার জন্য যে দর্পণ ব্যবহার করে, এটা একদম কপি পেস্ট কোশ্চেন, কি হবে? অপশান এ, উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কোথায়? এখানে বলে রাখি, এই উত্তল দর্পণ কোন কোন জায়গায় ব্যবহার করে। 1 নম্বর দেখো, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। আর 2 নম্বর হচ্ছে সিকিউরিটি দর্পণে, সিকিউরিটি মিরর বা দর্পণ, সিকিউরিটি মিরর বা দর্পণে ব্যবহার করা হয়। সিকিউরিটি মিররে কিন্তু ওই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর অবতল দর্পণ বিউটি পার্লার, সেলুন দোকানে, দাঁতের ডাক্তারখানায়, তারপরে হচ্ছে তোমার ইএনটি ডাক্তার, সব কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে? আর অধিবৃত্তীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে, হেডলাইট, বাইকের যে হেডলাইট বা গাড়ির যে হেডলাইট, মোটর গাড়ির যে হেডলাইটগুলো, সেখানে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। তারপরে দেখো, 1 নম্বরের কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। ক্রুদ্ধমণ্ডল নামে পরিচিত কোন স্তর? ক্রুদ্ধমণ্ডল মানে যে স্তরে হচ্ছে ঝড় বৃষ্টি হয় সেটাই, তাহলে সেটা কোনটা হবে? ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? তারপরে দেখো, বলছে চাপম্যান চক্র কি? চাপম্যান চক্রটা কি? দেখো, এটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে। তো চাপম্যান চক্রটা হলো কি না, অক্সিজেন ওজোন অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হওয়া এবং এই অক্সিজেন পরমাণু আবার যুক্ত হয়ে ওজোন অণু তৈরি করা, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় চাপম্যান চক্র। অক্সিজেন ওজোন ভেঙে একবার অক্সিজেন পরমাণু, আবার অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি হয়? ওজোন তৈরি হওয়া, এটাকেই বলা হয় চাপম্যান চক্র। তারপরে দেখো, সুইট গ্যাস নামে পরিচিত কি গ্যাস? এটা হবে কয়লা খনির মিথেন, কয়লা খনির মিথেন, এটাকেই বলা হয় সুইট গ্যাস, কয়লা খনির মিথেন। তারপরে বলছে একটি আদর্শ গ্যাসের উদাহরণ দাও। দেখো, আদর্শ গ্যাসের কোনো উদাহরণ নেই, আদর্শ গ্যাস বলে কিছু নেই। আদর্শ গ্যাস একটা অ্যাজাম্পশনস, একটা কনসেপ্ট। আদর্শ গ্যাসের কোনো বাস্তব উদাহরণ নেই, যা আমরা দেখি সেগুলো সব বাস্তব গ্যাস। তাহলে বলবে কি আদর্শ গ্যাস কোনো নেই, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। তারপরে দেখো 2.5 বলছে উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে? উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কিরূপ পরিবর্তন হবে? আমরা জানি কি চাপ সমান 1/আয়তন, তার মানে আয়তনের সঙ্গে চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। তাহলে যেই দ্বিগুণ করা হচ্ছে তাহলে এটাও কমবে, তাহলে কি হয়ে যাবে? v/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো লিখবে কি? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হবে। তারপরে দেখো 2.6 চার্লসের সূত্রে চলরাশি কি? চলরাশি বলেছে, তো চার্লসের সূত্রটা কি? আমরা জানি ভি সমানুপাতিক টি, এটাই হচ্ছে চার্লসের সূত্র। আর পি স্থির। তো চলরাশি মানে হচ্ছে এই দুটো, স্থির যেটা সেটা ধ্রুবক রাশি, তাহলে চলরাশি মানে হচ্ছে ভি আর টি, মানে আয়তন আর উষ্ণতা। তাহলে কি লিখবে? চার্লসের সূত্রের চলরাশি হলো আয়তন আর উষ্ণতা। তারপরে দেখো
2.8 সমতল দর্পণের উপর একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণের মান কত হবে? চ্যুতি কোণের মান কত হবে? একটু আগে বললাম যে সমতল দর্পণের উপর, এই তো সমতল দর্পণ, তো সমতল দর্পণের ওপর একটি আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে সে আবার ওইভাবেই ফিরে চলে যাবে। তো তার মানে যদি না হতো, যদি সমতল দর্পণটা না থাকতো, তো সে এই পথ বরাবর যেত, যাওয়ার জন্য কত পথ বরাবর ঘুরে যাচ্ছে সে? 180 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মান কত হবে না 180 ডিগ্রি। বোঝা গেল? বা তোমরা এই সূত্র দিয়ে করতে পারো, ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i। তো আই এখানে 0 হবে, কারণ আপতন কোণের মান এখানে 0 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি অ্যান্সার হবে ডেল্টা সমান। তারপরে দেখো 2.9 উত্তল লেন্স সর্বদা বস্তুর তুলনায় বৃহৎ প্রতিবিম্ব গঠন করে, এটা সত্য না মিথ্যা সেটা বলেছে। উত্তল লেন্স সর্বদা বস্তুর তুলনায় বৃহৎ প্রতিবিম্ব গঠন করে না। উত্তল লেন্স কখন বৃহৎ প্রতিবিম্ব গঠন করে? যখন বস্তুটা হচ্ছে মেরু আর ফোকাস বিন্দুর মাঝখানে থাকে, তাহলে এটা হবে কি? মিথ্যা। ঠিক আছে, এটা হবে মিথ্যা। তারপরে দেখো 2.110 যে 2.10 যেটা আছে, সূর্যের প্রতিবিম্ব একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে গঠিত হলো। এটা ভালো করে দেখবে, সূর্যের প্রতিবিম্ব একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে গঠিত হলো, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? দেখো একটু তোমাদের ছবি আঁকতে হবে, একটু ছবি না আঁকলে হবে না। একটা অবতল দর্পণ বলেছে, তো অবতল দর্পণের ছবিটা আঁকি আর প্রধান অক্ষটা এঁকে দিলাম। এবার বলছে সূর্যের প্রতিবিম্ব। মনে করো সূর্যটা মানে কোথা থেকে আসবে, এইখানেই কিন্তু এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। সূর্যের প্রতিবিম্ব, তো সূর্য কোথায়? আমাদের সাপেক্ষে সূর্য কত দূরে আছে? ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। তার মানে বস্তুটার অবস্থানটা কোথায় হয়ে যাচ্ছে? অসীমে। তো অসীম থেকে যদি বস্তু অসীমে যদি থাকে তাহলে অবতল দর্পণ কোথায় প্রতিবিম্ব গঠন করে? ফোকাসে প্রতিবিম্ব গঠন করে। তার মানে অসীমে বস্তুটা আছে, এই যে সূর্যটা কোথায় আছে? অসীমে। তো অসীমে থাকলে প্রতিবিম্ব হয় কোথায়? ফোকাসে। তো সূর্যের প্রতিবিম্ব একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে গঠিত হলো। তো যেখানে গঠিত হলো সেটাই কি? ওইটার ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 20 সেন্টিমিটার। বোঝা গেল? তারপরে দেখো দু একটি বাক্যে উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন, এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কিন্তু এখান থেকে কমন আসার চান্স আছে। কিন্তু গ্রিন হাউস এফেক্টের দুটি ফলাফল উল্লেখ করো। ওজোন অণু কটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা সবাই জানো, ডপসন এককে মাপা হয়। আর ওজোন অণু কটা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত? O3, মানে তিনটি পরমাণু নিয়ে গঠিত। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন বলছে, তিনেরটা দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। একদম ইজি, তোমরা অনেক আছে বলবে। তারপরে দেখো 2 ATM চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? এটা কোন সূত্রে করবে সেটা বলে দিচ্ছি। PV = nRT, আর n সমান হচ্ছে W/mRT। W/mRT, এই সমস্ত জিনিসগুলো বসাবে, শুধুমাত্র ভিটা বের করবে। ঠিক আছে। তারপর দেখো চার্লসের সূত্রটির লেখচিত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। মানে চার্লসের সূত্রের এই যে ছবিটা আঁকতে হবে, এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটা দিতে হবে। আমরা জানি কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তারপরে দেখো মুখ দিয়ে বেলুন ফোলানোর সময় চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? এইটা বলছে। তো চাপ, মুখ দিয়ে বেলুন ফোলানোর সময় চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু বয়েলের সূত্রে একটা কথা বলা ছিল যে নির্দিষ্ট ভরের, কিন্তু এক্ষেত্রে যখন মুখ দিয়ে বেলুন ফোলাচ্ছি তখন বেলুনের মধ্যে কিন্তু বায়ু ঢুকছে। তো বায়ু ঢুকছে মানে কি? ভর বেড়ে যাচ্ছে, নাম্বার অফ মলিকুলস, বায়ুর যে অণুগুলো, গ্যাসের যে অণুগুলো বৃদ্ধি পাচ্ছে, অণুগুলো বৃদ্ধি পাওয়া মানে কি? ভর বাড়ছে, নির্দিষ্ট ভর হচ্ছে না। তাই বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বয়েলের সূত্রকে এখানে কাজ করছে না। বয়েলের সূত্রে যেটা কথাটা বলেছিল, যে কন্ডিশনটা, সেটা এখানে ফুলফিল হচ্ছে না। তারপরে দেখো 3.7 একটি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করার সময় জলের তলের সাথে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে রশ্মিটির চ্যুতি কোণের মান নির্ণয় করো। এইটা তোমরা করবে কি, I-R বা R-I, এরকম একটা সূত্র ছিল, ডেল্টা সমান I ডিফারেন্স R। আমি বলে দিয়েছিলাম একটাই সূত্র, তোমরা মনে রাখবে। এখান থেকে এই সূত্রটা করে কতটা অ্যান্সার হয়েছে কিন্তু সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। 3.7 দিয়ে শুধুমাত্র 60 ডিগ্রি কি 20 ডিগ্রি কি 30 ডিগ্রি সেটা অ্যান্সার কমেন্ট করে জানিও। ঠিক আছে, সামনে পরীক্ষা এসে গেছে। তারপরে দেখো সমতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে। বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব
চিত্র সহকারে দেখাও, এটা সমতল দর্পণ বলেছে কিন্তু মনে রাখবে। তারপরে দেখো বিবর্ধক কাজ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্সে কোনো বস্তুর বিবর্ধিত প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো। বিবর্ধিত প্রতিবিম্বের রশ্মিচিত্র উত্তল লেন্সের মধ্যে, তার মানে বস্তুটার কোথায় থাকবে? ফোকাস আর এই আলোক কেন্দ্রের মাঝখানে থাকবে, ঠিক আছে, এইখানে। তারপরে বলছে কি, একটি অবতল দর্পণের সামনে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব 20 সেন্টিমিটার দূরে গঠিত হলো। বস্তুর দৈর্ঘ্য ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হলে বস্তুটি দর্পণ থেকে কত দূরে আছে? এই অঙ্কগুলো কিন্তু ভালো করে করবে, কমন টাইপ অঙ্ক। তারপরে দেখো 3.10, উত্তল লেন্সের দ্বিতীয় ফোকাসের চিত্রসহ সংজ্ঞা দিতে বলেছে। চিত্রসহ সংজ্ঞা অথবা উপাক্ষীয় রশ্মির চিত্রসহ সংজ্ঞা দিতে হবে, মানে এই রকমভাবে তোমরা চিত্রটা আঁকবে। এই জায়গায় উপাক্ষীয় রশ্মি কোনটা? উপাক্ষীয় রশ্মি আমরা জানি কি, একদম ধারের যে রশ্মিগুলো থাকে, মানে দর্পণের মেরু থেকে অনেক দূরে যে রশ্মিগুলো থাকে সেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। তো এই গেল মোটামুটি আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিচের ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক আছে, তোমরা অবশ্যই কিন্তু সেখানে লাইক করো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।